আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। সো আমাদের প্রথম পত্র পরীক্ষা কার কেমন হলো আমরা একটু জানিয়ে দিই। আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বোর্ড ঠিক আছে কিনা এটা একটু আমাকে জানাও। হ্যাঁ, সো আস্তে আস্তে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, যেই যেই ফ্রেন্ডদের সমাজবিজ্ঞান আছে, যেই যে ফ্রেন্ডরা তোমরা হচ্ছে সমাজবিজ্ঞান ক্লাস করেছো, সব ফ্রেন্ডদের মেনশন করে দাও। দেখি কতজন আছে আমাদের সাথে, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, ওকে। আস্তে আস্তে সকলে জয়েন করছে। তোমরা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, সেগুলো একটু জানাও ভাইয়ারা। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো জেনিত? জেনিত আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল। সো তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও। হ্যাঁ, সবাই আসুক, একটু 2 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রীতি বসে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম প্রীতি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এক্সাম। উম্মে হাবিবা মারিয়াম আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ, ওকে, অল ক্লিয়ার ভাইয়া। ওকে, প্রথম পত্র যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তোমরা প্যারা নিও না, আমরা দ্বিতীয় পত্র দিয়ে সেই প্রথম পত্রের খারাপ অংশটুকু কভার করে ফেলতে পারবো। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো হ্যাঁ, এমসিকিউ গুলো একটু ভেজাল হয়ে গেছে। একজন বলছে ভাইয়া ফার্স্ট পেপারে 26টা এমসিকিউ হয়েছে। 26টা এমসিকিউ হয়েছে, দ্যাট মিন্স ইউ আর গুড এনাফ প্রিপারেশন, ইউর প্রিপারেশন ইজ গুড এনাফ। ওকে, ইবনুর পারভেজ বলছে আমি ফার্স্ট ইয়ার। ওকে, দ্যাটস ইনাফ। ওকে, তাহলে আমরা শুরু করি, চলো। দেখো আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0, এখানে হচ্ছে তোমরা সবগুলো প্রিপারেশন একদম ক্লিয়ার করে ফেলতে পারবা, অর্থাৎ প্রত্যেকটি ভার্সিটির প্রিপারেশনটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, 100-তে 100 প্রিপারেশন হয়ে যাবে। ওকে, ওকে। সমাজকর্ম ক্লাস হবে না ভাইয়া, এখানে শুধু সমাজ বিজ্ঞান ক্লাস হবে। আমরা যে কোনো একটা, ধরো তোমার সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান, তার মধ্যে যেইটা আমরা আমাদের প্রাইভেট ব্যাচে পড়াইছি, সো সেই জিনিসটা আমরা ক্লিয়ার করছি। তারপরে দেখো ফ্রি ম্যাটেরিয়ালস, এখানে তুমি কোর্সে ভর্তি হইলে, তুমি যদি 2800 টাকা দিয়ে কোর্সে ভর্তি হও, 2800 টাকা দিয়ে কোর্সে ভর্তি হও, তাহলে তুমি এইরকম 4টা বই পেয়ে যাচ্ছ। যার প্রথমটা হচ্ছে ঢাবি সহজিয়া, যেটাতে বিগত 15 বছরের প্রশ্ন সমাধান দেওয়া হচ্ছে। এরপরে ভার্সিটি ফাইটার, তারপরে পাচ্ছ মুখস্থবিদ্যা এবং ওএমআর বুক। মুখস্থবিদ্যা এই বইটা কেন ইম্পর্টেন্ট? কেননা দেখা যায় যে বিগত সালে বা বিগত বছরে তোমার 10টার মতো প্রশ্ন চলে আসছে এই মুখস্থবিদ্যা থেকে। সো এই বইটাও তোমার জন্য ক্লিয়ার। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ঢাবি সহজিয়া, এটা বললাম যে 15 বছরের প্রশ্ন ব্যাংক, এবং এইটা তুমি কি পিডিএফ পাবা না, নট অনলি পিডিএফ, কখনো পিডিএফ পাবা না। এটা সবসময় কি পেয়ে যাবা, এটা হার্ড কপিতে পেয়ে যাবা তোমার বাসায়, এটা কুরিয়ারে চলে যাবে। ভার্সিটি ফাইটারের এইখানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদে তোমার হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, চট্টগ্রাম এই প্রশ্নগুলো থাকবে আর কি। ওকে, চট্টগ্রাম এগুলো থাকবে, জাহাঙ্গীরনগর এই প্রশ্নগুলো থাকবে। তারপর দেখো এরপরে হচ্ছে হার্ড কপিটা থাকবে। এই হার্ড কপিতে তোমার সবগুলো থাকবে। ওএমআর হচ্ছে প্র্যাকটিসের জন্য। ওএমআর কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। একজন বলছে কমনই পড়ে নাই, অনেকে বলছে যে পুরাটাই কমন। এখন দেখো এক একটা বোর্ড এক এক জনের কাছে এক এক রকম লাগছে। এখন এটা তো হচ্ছে কেউ বলছে হচ্ছে এমসিকিউ খারাপ হয়েছে। এখন দেখো তোমার প্রস্তুতিটা শোনো,
প্রস্তুতিটা আমি যদি বলি, প্রস্তুতিটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। তুমি যদি এইটা ডিপেন্ড করে আসো যে আমি সারা বছর কিছু পড়বো না, পরীক্ষার আগের দিন যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর উপর ভরসা করে যাব, তাহলে আলটিমেটলি তোমার প্রস্তুতি কিন্তু খারাপ। কারণ তুমি সারা বছর কিছু পড়ো নাই, একদিনের পড়া দিয়ে তোমার কিছু হবে না। এবং যারা হচ্ছে সারা বছর অনেক কিছু পড়ছে, সমাজবিজ্ঞান একটা ভাস্ট টপিক, এই টপিকের মধ্যে ধরো এই প্রথম অধ্যায় থেকে প্রয়োগমূলক করা যায় প্রায় 22টার মতো প্রশ্ন। কয়টা প্রশ্ন? 22টার মতো প্রশ্ন প্রয়োগমূলক অংশ থেকেই করা যায়। 22টা প্রশ্ন শুধু প্রয়োগমূলকই করা যায়। সো আমি যদি এই 22টা প্রশ্ন প্রয়োগমূলক থেকে আমি যদি এখান থেকে 4টা প্রশ্ন বা 5টা প্রশ্ন তোমাকে দেখাই, যে এই 4টা বা 5টা প্রশ্ন পড়লে তোমার এখান থেকে আসার সম্ভাবনা আছে, তাহলে তোমার 22টা প্রশ্নের পড়া কিন্তু কমে গেল 4 থেকে 5টা। এখন তুমি যখন কোনো কিছুই পড়ছো না, তার মানে তুমি যখন এই 4টা 5টা প্রশ্ন পড়ে যাচ্ছ, তার মানে তোমার এই বাকি বাকি কয়টা বাকি হচ্ছে তোমার, আমি যদি এখানে হিসাব করি 18 থেকে 19টা প্রশ্ন কিন্তু তোমার পড়া হচ্ছে না। কাজেই যে পুরো বই পড়ছে সে একবার হলেও 18 থেকে 19টা প্রশ্ন দেখে গেছে যে এই টাইপটা আসলে কেমন হয়, বা এই টাইপটা ঘুরাই দিলে কেমন হবে, বা এই টাইপটা হওয়ার সম্ভাবনা কেমন। সো এই কাহিনীটা 4 থেকে 5টা যেটা আছে, সেই 4 থেকে 5টা যে প্রশ্নের টাইপ, সেই প্রশ্নের টাইপটা কিন্তু তোমাকে তখনই ভালো করতে পারবা যখন তোমার এই বিষয়গুলোর উপর ধারণা থাকবে। আর এমসিকিউ এর ব্যাপারটা বলি, এমসিকিউ হচ্ছে ধরো একটা জায়গা থেকে এমসিকিউ করা যায় প্রায় 1200 থেকে 1300টা, একটা অধ্যায় থেকে করা যায় 1200 থেকে 1300 এমসিকিউ করা যায়। এখন তোমাকে যদি আমি 1200 থেকে 1300 এমসিকিউ করাই, 1200 থেকে 1300 এমসিকিউ করাই, তাহলে দেখা যাবে যে তোমার এখান থেকে এই ক্লাস করতে তোমার 10 থেকে 12 ঘন্টা লাগবে শুধু একটা চ্যাপ্টার পড়তে। এখন দেখো, একজন বলছে, তোমাদেরই ফ্রেন্ড শ্রাবণ তহুরা অক্সি, সে বলছে স্যার সবাই বলছে তাদের এক্সাম খারাপ হয়েছে, বাট আপনার ক্লাস করে আমার এমসিকিউ সবগুলোই কি হয়েছে, সব অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। সো দেখো, একজনের পরীক্ষা খারাপ হয়েছে, আরেকজনের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা শুধু যারা, আমি বলি, ধরা খাইছো কারা আমি সেটা বলি, যারা শুধুমাত্র প্রশ্নের উত্তরটা দেখছো যে এই প্রশ্নের উত্তর এইটা, তার বাদে আমি কিন্তু বলে দিছিলাম যে এই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক উত্তর এইটা, বা এই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন এইটা, তোমরা যারা যারা এই কাজটা করছো, তোমরা দিন শেষে লাভবান হইছো। হ্যাঁ, তোমরা দিন শেষে কি হইছো? লাভবান হইছো। সো পরীক্ষায় ভালো করার প্রথম শর্ত, আমি যেই প্রশ্নটা আনসার করতেছি সেই প্রশ্নটা না দেখা, বরঞ্চ তার পাশাপাশি যে বাকি 4টা অপশন থাকছে সেই অপশনগুলো কিন্তু একই সাথে ফলো করা। ক্লিয়ার? সো অনেকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পড়বো। সো আমাদের যাদের যাদের প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, আমরা যে জিনিসটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র পরীক্ষা যাতে একদম 100তে 100 হয়, সেই জিনিসটা চেষ্টা করা। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের শুরু করে দেই। তার আগে সকলেই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, যে যেখান থেকে দেখছো একটু সবকিছু ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। ওকে, অনরমান বলছে ভাই পড়েছি অনেক, কিন্তু সিকিউ অনেক হেল্প হয়েছে ভাই আপনার ক্লাসে। তো হ্যাঁ, সিকিউ তো কমন পড়বে, বুঝছো, সিকিউ এর বাইরে আসলে করার কিছু নাই। সিকিউ যে কয়টা টাইপ দেখাবো সেই কয়টাই তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য এই বইটা পড়তে হবে, এমসিকিউ এর জন্য বই পড়তে হবে। এমসিকিউ এর জন্য কোনো টোটকা এগুলা কাজ করবে না, এমসিকিউ এর জন্য তোমাকে বই পড়তে হবে। যেটা হেল্প করবে সেটা হচ্ছে সিকিউ। দেখো, প্রথম অংশে আমরা যদি দেখি যে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ব্যাখ্যা করো। পটভূমি বলতে কি বুঝো?
দেখো পটভূমি বলতে কি বোঝো, এই পটভূমির জায়গায় এই প্রশ্নটা আসতে পারে সূচনা ব্যাখ্যা করো, অর্থাৎ কিভাবে বাংলাদেশে সমাজবিজ্ঞানের সূচনা হইলো সেই জিনিসটা ব্যাখ্যা করো। এই অংশটা করতে গিয়ে স্যার ম্যামেরা আপনারা যেই অংশটা করবেন সেটা হচ্ছে এই প্রশ্নটা আপনাদের আসার সম্ভাবনা প্রায় 95%। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কতটা, 95%। অর্থাৎ যারা যারা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ব্যাখ্যা করো এই প্রশ্নটা আপনারা পড়ে যাবেন, তাদের আসার সম্ভাবনা কত পার্সেন্ট, 95%। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞান আসার পরে সমাজবিজ্ঞান কিভাবে হইছে সেই জিনিসটা হচ্ছে বিকাশ ধারা, মানে সমাজবিজ্ঞান কিভাবে ব্রড হইছে, সমাজবিজ্ঞান থেকে সাইকোলজি কিভাবে গেছে, এই জিনিসগুলো গেছে। মনে রাখবেন এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে ম্যান্ডেটরি আপনাকে ডক্টর নাজমুল করিমের কথা লিখতে হবে। কার কথা? ডক্টর নাজমুল করিমের কথা আপনাকে অবশ্যই লিখতে হবে, কারণ এই ডক্টর নাজমুল করিমের হাত ধরেই সর্বপ্রথম 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কি হয়, প্রতিষ্ঠিত হয়। কাজে আপনাকে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি বলুক, সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বলুক, যেই প্রশ্নই বলুক আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে ডক্টর নাজমুল করিম এই নামটা লিখতে হবে। যদি আপনি অনেক কিছু লেখেন, ভরাই ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডক্টর নাজমুল করিম যদি না লিখেন তাহলে আপনার এইখান থেকে টিচার আপনাকে মার্ক দিবে না। আমি আপনাকে বলতে পারি যে আপনি সব কিছুই লিখছেন, যে সমাজবিজ্ঞানের পটভূমি বা সমাজবিজ্ঞানের বিকাশ ধারা যেই প্রশ্নটা লিখছেন কিন্তু ডক্টর নাজমুল করিমের নাম লেখেন নাই, আপনাকে সেই অংশে কখনো মার্ক দিবে না। এটা শিওর থাকেন, এখন দেখেন 1956 সালে যখন বাংলাদেশে ফার্স্ট সমাজবিজ্ঞান ইন্ট্রোডিউস হয়, এই সালেই কি ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কিসের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের। অফিসিয়াল কার্যক্রম চালু হয় 1957 সাল থেকে শিক্ষার্থী ভর্তি করা শুরু হয়। কত সাল থেকে শিক্ষার্থী ভর্তি করা শুরু হয় যদি বলা হয়, বা সমাজবিজ্ঞান বিভাগের কার্যক্রম শুরু হয় কত সাল থেকে, 1957 সালে। মূলত ডাক্তার নাজমুল করিম স্যার ছিলেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। কোন বিভাগে? রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হওয়ার পরেও তিনি কিন্তু সমাজবিজ্ঞানের যে দিকগুলা সেই দিকগুলা মিলে তিনি কি করেন, তিনি হচ্ছে সমাজবিজ্ঞানকে বিকশিত করতে চেষ্টা করেন। এবং সবচেয়ে বেশি সমাজবিজ্ঞানকে বিকশিত করার পেছনে আর একজন মানুষের হাত আছে, সেটা হচ্ছে ডক্টর রঙ্গলাল সেন। সো আপনারা যখন এই যে বিকাশ ধারা কিংবা পটভূমি, এই দুইটা প্রশ্নের আনসার, দুইটা প্রশ্নের ক্ষেত্রেই আমি বলতেছি, প্রশ্নে বিকাশ ধারা বা পটভূমি যেইটাই থাক, দুইটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে রঙ্গলাল সেন এবং ডক্টর নাজমুল করিমের নাম কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, উপরে ফার্স্ট পেপার লেখা, এটা হচ্ছে দ্বিতীয় পত্র হবে। হ্যাঁ, এটা দ্বিতীয় পত্র হবে। ওকে, দ্বিতীয় পত্র হবে। আমি প্রথমেই বলেছি ফার্স্ট পেপার এক্সাম শেষ, এটা কি হবে, দ্বিতীয় পত্র হবে। প্রথম পত্র হবে না, এখানে দ্বিতীয় পত্র হবে। ক্লাস কিন্তু আজকে দ্বিতীয় পত্র। আমি প্রথমেই বলছি যে উপরে আপনারা ইগনোর করবেন, কারণ উপরে ওই ফরম্যাটটা যা চেঞ্জ করতে পারেন। আজকে কিন্তু কিসের ক্লাস, দ্বিতীয় পত্রের ক্লাস। কাজেই কেউ প্রথম পত্র দেখে হতাশ হবেন না। ওকে, তাহলে ক্লাস কিসের আমাদের, দ্বিতীয় পত্রের। তো আমরা পটভূমি এবং বিকাশ ধারা যেই অংশটা নিয়েই আলোচনা করি, আমাদেরকে কি করতে হবে, ডক্টর রঙ্গলাল সেন এবং ডক্টর নাজমুল করিমের নাম লিখতে হবে। সো এই দুইটা প্রশ্ন আমরা বুঝলাম কি 1956 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে 1957 সাল থেকে ক্লাস শুরু হয়। তারপরে বাংলাদেশের প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের প্রায়োগিক দিক ব্যাখ্যা করা, অর্থাৎ আপনি সমাজবিজ্ঞানকে কোন কোন দিকে কাজে লাগাইতে পারেন সেই জিনিসটা কি আপনাকে এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে কয়টা বিষয় নিয়ে প্রয়োগমূলক প্রশ্ন পড়তে পারি, অর্থাৎ এই প্রশ্নটা আসবে কোথায়, এটা হচ্ছে গ নাম্বারে আসবে। গ নাম্বারে কোন কোন প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ব্যাখ্যা করতে বলতে পারে। দ্বিতীয়ত বলতে পারে সমাজবিজ্ঞানের যে বিকাশ ধারা, সেই বিকাশ ধারা ব্যাখ্যা করতে বলতে পারে। এবং তৃতীয় নম্বরে বলতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের যে প্রায়োগিক দিক, সেই প্রায়োগিক দিকগুলো ব্যবহার করতে। ওকে, তারপরে দেখেন
দ্বিতীয় অংশে এখানে কি আছে, এইখানেও হচ্ছে আমার যেটা হবে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, অর্থাৎ এটা হচ্ছে আমার ঘ নাম্বার। কি নাম্বার? ঘ নাম্বার। সেটা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চায় ডাক্তার এ কে নাজমুল করিমের অবদান বিশ্লেষণ করো। কার? ডাক্তার এ কে নাজমুল করিমের অবদান বিশ্লেষণ করতে বলছে। দেখেন সরাসরি প্রশ্নটা কিন্তু ডক্টর নাজমুল করিমের নামেই করছে। কাজে আপনাকে যখন এই যে পটভূমি কিংবা বিকাশ ধারা লিখতে হবে, আপনাকে ম্যান্ডেটরি কার নাম লিখতে হবে? ডক্টর নাজমুল করিমের। তারপর আপনার ঘ নাম্বারে আসতে পারে যে সমাজবিজ্ঞান চর্চায় নাজমুল করিমের, ডক্টর এ কে নাজমুল করিমের নাম অবদান বিশ্লেষণ করতে পারো। এই প্রশ্নটাও আপনার আসার সম্ভাবনা 95%। যদি কোনো কারণে এই প্রশ্নটা না আসে তাহলে দেখবেন যে 2, 3, 4 এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন চলে আসবে। কি? যে কোনো একটা প্রশ্ন চলে আসবে। দ্বিতীয়ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের গঠন অত্যন্ত জরুরি। কি? আপনার একটা বাংলাদেশ করবেন, সেটা বাংলাদেশ হবে কি? অবশ্যই সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ। সেই সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের গঠন এবং পঠন অত্যন্ত জরুরি। এই উক্তিটি কি করো? বিশ্লেষণ করো। এইটাও আসতে পারে। আবার 3 নম্বরে আসতে পারে যে আধুনিক প্রযুক্তি নাম্বার সমাজে সমাজবিজ্ঞান অধ্যয়ন গুরুত্বপূর্ণ, এই উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ আপনার এই প্রশ্নটা যদি কোনো ক্রমে না আসে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 95%। যদি কোনো কারণে এই প্রশ্নটা না আসে তাহলে বাকি 2টা প্রশ্নের উপরে আপনি ভরসা রাখতে পারেন ইজিলি। সেটা হচ্ছে উন্নয়নশীল দেশে সামাজিক যে সমস্যা সেগুলো উপলব্ধিতে সমাজবিজ্ঞানের জ্ঞান। এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, কিন্তু প্রথম অংশটা আপনার ক্লিয়ার। ওকে, তাহলে সাকিব হাসান বলছে এই প্রশ্নগুলোর উপরে হালকা ধারণা দিতে পারবেন। এখন প্রশ্নগুলোর উপর যদি ধারণা দিতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। নাজমুল করিম কি ছিলেন? এইটা এইভাবে লিখতে পারেন যে তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি দেখলেন যে সমাজবিজ্ঞানের অন্যান্য দিকগুলো সমাজের সাথে রিলেটেড এবং সমাজকে মানে হাইলাইট করতে, সমাজের যে কোনো সমস্যা নিরসনে রাষ্ট্রবিজ্ঞান তখন কি সহযোগিতা করতে পারছে না। তখন তিনি নতুন একটা চিন্তা করলেন যে বাংলাদেশে সমাজ যে সমস্যাগুলো ছিল সেই সমাজের সমস্যাগুলোকে আমরা প্রায়োগিকভাবে একইভাবে দেখতে পারি। তারপরে তিনি সমাজ বিজ্ঞান নামে একটা বিভাগ প্রতিষ্ঠার কি করলেন? শুরু করলেন। ওকে, প্রিন্স রায়হান বলছে এটা আমার নানার নাম, এটা ভুলতাম না। তাহলে ভুললেন না, না ভুললেই তো ভালো। আমরা তো চাই আপনি কখনো এই নামটা না ভুলেন। ওকে, নেক্সটে দেখেন আমাদের বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গরাজ্য। বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে সামাজিক নৃবিজ্ঞানের স্বর্গরাজ্য। এই প্রশ্নটা আসলে আমাদের এমসিকিউ প্রশ্ন। দেখি কে আপনারা সঠিক উত্তর করছেন। ওকে, আচ্ছা, নৃবিজ্ঞান বলতে কি? নৃবিজ্ঞানী হচ্ছে অ্যানথ্রোপোলজি। আচ্ছা, প্রশ্নটা একটু চিন্তা করেন যে বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গরাজ্য, অর্থাৎ এই জিনিসটা এমন কেউ করছে যে কখনো বাংলাদেশে ছিল না। কারণ সে যদি বাংলাদেশে থাকতো সে তো এই উক্তিটি করতো না, কারণ সে বাংলাদেশে দেখছে যে বাংলাদেশে আসলে কাজগুলো হচ্ছে। তাহলে এই প্রশ্নটা সম্পর্কে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বাংলাদেশে থাকা কেউ এই প্রশ্নটা করতে পারে না। সে উক্তিটা তখনই করবে যখন সে আসলে বাংলাদেশে আসে পরিবেশ দেখছে। আপনি কখন বলবেন যে শ্রীলঙ্কা সুন্দর? যখন আপনি বাহির থেকে শ্রীলঙ্কায় যাবেন। নতুন করে যদি কেউ শ্রীলঙ্কায় থাকে তাহলে সে তো শ্রীলঙ্কার যে সমস্যাগুলো সেই শ্রীলঙ্কার সমস্যাগুলো বলবে। আপনি কি কখনো বলবেন যে দিনাজপুরে থেকে দিনাজপুর অনেক সুন্দর? দিনাজপুর থেকে যখন আপনি বান্দরবনে যাবেন তখন বলবেন বান্দরবন অনেক সুন্দর। তার মানে এই জিনিসটা যে বলছে সে কখনো বাংলাদেশে ছিলই না। সে কোথায় ছিল? সে ছিল ফ্রান্সে। কোথায় ছিল? সে ছিল ফ্রান্সে। সো ফরাসি নৃবিজ্ঞানী ক্লব লেডি স্ট্রস তিনি কি করেন? 1950 সালে বাংলাদেশে আসেন। কত সালে বাংলাদেশে আসেন? ক্লব লেডি স্ট্রস 1950 সালে ফ্রান্স থেকে কোথায় আসেন? বাংলাদেশে আসেন। এবং বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা আছে, কোন অঞ্চল? পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। সেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিনি কি করেন?
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন বিভিন্ন কি ছিল, বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ছিল। কি ছিল? নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ছিল। সেই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোকে দেখার পরে তিনি আসলে মন্তব্য করেন যে বাংলাদেশ সামাজিক নৃগোষ্ঠীদের জন্য স্বর্গরাজ্য। তাহলে এই উত্তরটা কে কে দিয়েছেন? এখন বাকি দুইটা যেটা আছে, এফ.আর. খান হচ্ছে বাংলাদেশের একজন স্থপতি, কাজেই ইনি হচ্ছে হবেন না। ইনি কি হবেন না? ইনি হবেন না। অজিত কুমার সেন তিনি ছিলেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। কিসের অধ্যাপক? রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং সমাজবিজ্ঞান প্লাস সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে ক্লন লেডি-স্ট্রস। কি হবে? ক্লন লেডি-স্ট্রস। তাহলে উত্তরটা আমরা কে কে পেরেছি? আচ্ছা, এটা এক এক বইয়ে এক এক নাম দেওয়া আছে, কিন্তু আমরা যদি ইংরেজি থেকে তার নামটা বাংলায় অনুবাদ করি তাহলে তার নামটা হচ্ছে ক্লদ। তার নামটা কি? তার নামটা হচ্ছে ক্লদ। এখন কোনো বইয়ে দেওয়া আছে ক্লদ, কোনো বই দেওয়া আছে ক্লড, কোনো বই দেওয়া আছে ক্লন। তাহলে আমরা সর্বোচ্চ যদি ধরতে চাই যে আসল জিনিসটা কি হবে, আমরা এই ক্লদকে সাপোর্ট করি। এই জন্যই আমি প্রথমে বলছি ক্লদ। কি? ক্লদ। বুঝছেন? হ্যাঁ, পিডিএফ দিব। পিডিএফ হবে, পাবেন হচ্ছে কোথায়? ক্যাপশনে। ক্যাপশন, ওকে। দ্বিতীয় প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ওকে, এটা নিয়ে যদি একটু বলি, অনেকে বলছেন গ, অনেকে বলছেন ঘ। আচ্ছা, এটা নিয়ে বলি। এই যে অজিত কুমার সেন, তিনি ছিলেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনি কিসের অধ্যাপক ছিলেন? অজিত কুমার সেন ছিলেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। ওকে। এ কে নাজমুল করিম ছিলেন প্রথম প্রথম নিযুক্ত বাঙালি অধ্যক্ষ। প্রথম নিযুক্ত বাঙালি অধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ এ কে নাজমুল করিম। ক্লদ লেডি-স্ট্রস ছিলেন, তিনি কি ছিলেন? তিনি হচ্ছে অন্যতম প্রতিষ্ঠাতা, যার দরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কত সালে? 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা 57-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কি চালু হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আসলে চালু হয় কার মাধ্যমে? ক্লদ লেডি-স্ট্রসের উদ্যোগে। এবং ডক্টর পিয়েরি বোসাইনি, তিনি ছিলেন কি? তিনি ছিলেন হচ্ছে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যক্ষ। তাহলে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যক্ষ বা চেয়ারপারসন কে ছিলেন? ডক্টর পিয়েরি বোসাইনি। কে ছিলেন? ডক্টর পিয়েরি বোসাইনি। তাহলে তোমাকে যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের প্রথম নিযুক্ত বাঙালি অধ্যক্ষ কে ছিলেন, তাহলে কিন্তু হবে এ কে নাজমুল করিম। অজিত কুমার সেন কে ছিলেন? তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এবং কে অন্যতম প্রতিষ্ঠা ছিলেন? তিনি কিন্তু ক্লদ লেডি-স্ট্রস। এবং কত সালে? 57-58 শিক্ষাবর্ষে। কত সালে? 57-58 শিক্ষাবর্ষে। 57-58 শিক্ষাবর্ষে। কত সালে? 57-58। ওকে, এর পরবর্তীতে দুইয়ের ডি। হ্যাঁ, দুইয়ের ডি। আচ্ছা,
এই জন্যই বাকি তিনটা আনসার করে দিচ্ছি, যাতে করে এই তিনটা আনসার আসলেও আপনি ধরা না খান। ইলমি, ইলমি না ইমি, ইলমি বলছে 2D, প্রিন্স রায়হান বলছে তাহলে ডি হবে, শামীম চৌধুরী কে মেনশন দিছে রিমি, চিত্রা বলছে 2-এর ডি হবে। ওকে, তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নে যাই। 3 নাম্বার প্রশ্নে কি বলছে, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজন কেন রয়েছে, বাংলাদেশের যে সামাজিক সমস্যাগুলো আছে, কি সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো উত্তরণ, অর্থাৎ আমরা কোন থিওরির মাধ্যমে সামাজিক যে বিচ্যুতি হচ্ছে নাকি অপরাধ হচ্ছে সেগুলো উত্তরণ করতে পারি, অবশ্যই এই জন্য আমাদের দরকার আছে। দ্বিতীয়ত সামাজিক পরিকল্পনা বাস্তবায়ন, আচ্ছা আমরা কোন পরিকল্পনার মধ্যে সামাজিক ভাবে এগিয়ে যাব সেইটারও দরকার আছে। এখন মানুষের অতীত ইতিহাস জানার জন্য কি আমার সমাজ বিজ্ঞান জানার দরকার নাই, অতীত ইতিহাস জানার জন্য সমাজ বিজ্ঞান এর দরকার নাই, সমাজ বিজ্ঞানের কি দরকার নাই। অতীত ইতিহাস জানার জন্য আপনি নৃবিজ্ঞান পড়তে পারেন, আপনি ইতিহাস পড়তে পারেন, অতীত ইতিহাসের জন্য সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্ক নাই। সমাজ বিজ্ঞানের শুধু সমাজ রিলেটেড যে সমস্যাগুলা সমাজকে নিয়েই সমাজ বিজ্ঞান আলোচনা করে, তাছাড়া সমাজ বিজ্ঞান কখনো অন্য কোনো কাজে লাগে না। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে 1 আর 2। অর্থশাস্ত্র প্রবন্ধটির লেখককে, অর্থশাস্ত্র প্রবন্ধটির লেখককে, অর্থশাস্ত্র প্রবন্ধটির লেখককে, এখানে বলছে অর্থশাস্ত্র লেখককে, আমরা জানি অর্থশাস্ত্র লেখক হচ্ছে চাণক্য, অর্থশাস্ত্রের লেখককে, অর্থশাস্ত্রের লেখক হচ্ছে চাণক্য। তো চাণক্যের অপর নাম যদি বলে, চাণক্যের অপর নাম কি ছিল, চাণক্যের অপর নাম ছিল হচ্ছে কৌটিল্য। চাণক্যের অপর নাম কি, চাণক্যের অপর নাম ছিল কৌটিল্য। তাহলে অর্থশাস্ত্র এই জিনিসটাকে লেখছে, অর্থশাস্ত্র লেখছে হচ্ছে কৌটিল্য। অর্থশাস্ত্র কি লেখছে, অর্থশাস্ত্র লেখছে কৌটিল্য। তাহলে আবুল ফজল কি করছে, আবুল ফজল ছিল হচ্ছে তিনি মূলত 2টা বই লিখছে, একটা হচ্ছে আইনি আকবরী, আইনি আকবরী, আইনি আকবরী। এই বইটাই কিন্তু বর্তমানে আকবরনামা নামে পরিচিত। কি নামে, আকবরনামা, আকবরনামা, আকবরনামা নামে পরিচিত। ইবনে বতুতা তিনি কিন্তু একজন মরক্কোর পর্যটক ছিলেন। কোথাকার পর্যটক, মরক্কোর পর্যটক। এবং এই মরক্কোর যে পর্যটক ছিলেন তার একটা নিজস্ব গ্রন্থ ছিল, এই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রিহালা। কি নাম, কিতাবুল রিহালা, রিহালা। আর আল বেরুনি একজন পর্যটক ছিলেন যিনি একটা বই লিখছেন, এই বইটার নাম কি, এই বইটার নাম হচ্ছে ভারত তত্ত্ব। কি নাম, ভারত তত্ত্ব। তাহলে অর্থশাস্ত্রকে লিখছেন, অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য লিখছেন। এবং এই কৌটিল্য বা চাণক্য যিনি কি ছিলেন, যিনি হচ্ছে একজন কূটনীতিক ছিলেন। কি ছিলেন, কূটনীতিক ছিলেন, কূটনীতিক ছিলেন। কি ছিলেন, তিনি একজন কূটনীতিক ছিলেন। ওকে, রাফনি জাহান ঋতু বলছে 4B, 4-এর বি। ওকে, তাহলে দেখেন এই যে চাণক্য বা কূটনীতিক ইনি কোন বংশের ছিলেন, ইনি হচ্ছে মৌর্য বংশের ছিলেন। তাহলে দেখেন এখান থেকে এই একটা জিনিসেই আমরা কতগুলো প্রশ্ন পড়ে ফেললাম। যদি আপনাদের প্রশ্ন আসে যে আল বেরুনি কোন বই লিখছেন, ভারত তত্ত্ব, আপনাদেরকে যদি বলা হয় যে ইবনে বতুতা কোন বই লিখছেন, কিতাবুল রেহলা, আপনাদেরকে যদি বলা হয় আইনি আকবরী বা আকবরনামা কে লিখছেন, তাহলে সেটা কিন্তু হবে কি, আবুল ফজল। তাহলে এক প্রশ্নের মধ্যেই আমরা 4-5টা উত্তর কিন্তু দেখেন। ওকে, এরপরে আসেন নেক্সট, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে, বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে আমরা জানি যে A.K. নাজমুল করিম বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। এখানে দেখছেন সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা কি কি করতে পারি, সামাজিক সংহতি বৃদ্ধি করতে পারি, সামাজিক পরিকল্পনা
প্রণয়ন করতে পারি, নাকি সামাজিক সচেতনতা বৃদ্ধি করি? আমরা বলছি সমাজবিজ্ঞানের সবকিছু কি রিলেটেড, সমাজ রিলেটেড। কাজে এখানে সমাজের কথা বলা আছে, এইটা অবশ্যই হবে। সমাজের পরিকল্পনা আছে, এইটাও অবশ্যই হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়, এইটাও অবশ্যই হবে। তাহলে এখান থেকে কি কি হচ্ছে দেখেন, এখান থেকে তিনটেই হবে। যেখানে সমাজবিজ্ঞানে সমাজের বাদে ইতিহাসের কথা বলবে বা প্রাচীন যুগের কোনো কথা বলবে, তাহলে তখন আর সমাজবিজ্ঞান ওয়ার্কস করবে না। সমাজবিজ্ঞান তখনই ওয়ার্কস করবে যখন সেখানে সমাজের কথা থাকবে। নেক্সট প্রশ্ন, কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চালু হয়? সমাজবিজ্ঞান চালু হয় 1956 সালে। চালু হয় কত সালে? 1956 সালে। আর যদি বলে কত সাল থেকে ভর্তি শুরু হয়, তাহলে 1957-58 খ্রিস্টাব্দে। কত সালে? 1957-58 শিক্ষাবর্ষে। কত শিক্ষাবর্ষে? 57-58 শিক্ষাবর্ষে। কত শিক্ষাবর্ষে? 57-58 শিক্ষাবর্ষে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায় কি? জানা যায় অপরাধ প্রবণতার কারণ, বিচ্যুতির কারণ, নাকি সমাজের মৌল উদ্দেশ্য। এখন দেখেন সমাজবিজ্ঞানের মাধ্যমে অপরাধ কোথায় দেখি আমরা? অপরাধ কোথায় দেখা যায়? অপরাধ দেখা যায় সমাজে। অপরাধ কোথায় দেখা যায়? সমাজে। তার মানে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা সামাজিক যে অপরাধ প্রবণতা আছে সেইটা আমরা বৃদ্ধি পাইতে দেখছি। বিচ্যুতির প্রকৃতি, অর্থাৎ আপনি কি কি কারণে বিচ্যুতি ঘটাতে পারেন, আপনার মূল্যবোধের বিচ্যুতি নাকি অন্য কোনো কারণে বিচ্যুতি ঘটছে, সেই জিনিসটাও কিন্তু আমরা কিসের মাধ্যমে জানতে পারি? সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমেই জানতে পারি। সমাজের যে মৌল উদ্দেশ্য, সমাজ আপনাকে কি কি সরবরাহ করবে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তার মানে এখান থেকে 1, 2, 3টাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট, উদ্দীপকে কোন ঘটনাটার প্রতি ইঙ্গিত করা হয়েছে? দেশ বিভাগের পূর্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কি হয়? সমাজবিজ্ঞান চর্চার পথ সুগম হয়। তারপর অনেক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থায় নাড়া দেয়। কোথায় নাড়া দেয়? সমাজ ব্যবস্থায় নাড়া দেয়। সৃষ্টি হয় নানান সমস্যার, এ বিষয়টি সমস্যা সমাধানের চেষ্টা করে। অর্থাৎ সমাজের কথা বললেই সেটা কি হবে? সেটা হবে আমার চিন্তা ভাবনা। উদ্দীপকে কোন ঘটনাটার প্রতি ইঙ্গিত করা হয়েছে? এখানে দেশ বিভাগের কথা উল্লেখ করা হয়েছে না, দেশ বিভাগের পূর্বে। তার মানে এই জিনিসটা আগে থেকেই হচ্ছে না। 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা নাই, এটাও হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে হবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত সালে হয়? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর আলোকে বলা যায় কি? সমাজ পরিবর্তনশীল, সামাজিক সমস্যা সমাজ বহির্ভূত। অবশ্যই না। অবশ্যই কি না, কারণ সামাজিক সমস্যা তখনই থাকবে যখন কি সমাজের সমস্যাগুলো সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা হবে অন্তর্ভুক্ত। এটা কি হবে? অন্তর্ভুক্ত। যদি এখানে অন্তর্ভুক্ত কথাটা লেখা থাকতো তাহলে এটা কি হতো? 1, 2, 3টাই হইতো। ওকে, কি হতো? 3টাই হতো। তাহলে সমাজ পরিবর্তনশীল, এইটাও সঠিক, এইটাও সঠিক। তাহলে সঠিক উত্তর কি? 1 ও 3। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সটে আমরা যাই। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান চালু হয়? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা হয় 1956 সালে। ভর্তি চালু হয় 1957 সালে এবং শিক্ষাবর্ষ কত? 1957-58 শিক্ষাবর্ষ। ঠিক আছে, কোনো সমস্যা না? পরেরটা আসেন, আকবরনামা গ্রন্থের লেখককে। দেখেন আমি এই জন্য বারবার জিনিসগুলা কি করছি, বারবার জিনিসগুলো আপনাকে পড়াচ্ছি, রিলেট করে পড়াচ্ছি। আকবরনামা লেখককে কে? একটা প্রশ্ন যখন পড়বেন বাকি প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসবে। আকবরনামার লেখক কে? আবুল ফজল। কে আকবরনামা লিখছে? আবুল ফজল। এখানেই তো বলা আছে। তাহলে চলেন আমরা দিয়ে আসি উত্তরটা, এবং আবুল ফজলের পাশাপাশি আমরা বাকি যে নামগুলো আছে সেই নামগুলোও জানার চেষ্টা করব। আকবরনামা কে লিখছে? আকবরনামা লিখছে হচ্ছে আমার আবুল ফজল। তাহলে আল বেরুনি কি লিখছে? আল বেরুনি লিখছে হচ্ছে আমার ভারত। সম্রাট আকবর কি লিখছে? তিনি একটা দিন প্রবর্তন করেন যেটার নাম কি? দিন ই ইলাহি। আবুল ফজল লিখছে আকবরনামা। রাজা রামমোহন রায় অনেক কিছু লিখছে, তার মানে এটা হবেই না অটোমেটিকলি।
বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য, অ্যাবসলিউটলি। পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য, অ্যাবসলিউটলি। অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য। আমি আপনাকেই বলছি ইতিহাস সম্পর্কে জানতে হইলে আপনাকে কি পড়তে হবে? ইতিহাস পড়তে হবে, নৃবিজ্ঞান পড়তে হবে। দ্যাট মিনস 1-2 পড়লেই আপনার কি হবে? সমাজের সম্পর্কতা হবে। সো এখানে উত্তর হবে 1 ও 2। বাংলাদেশে দারিদ্র দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে, অবশ্যই কারণ বিশ্লেষণ করে। তারপরে বসে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়ক, অবশ্যই। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। কি করে? অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে হচ্ছে আপনার অর্থনীতি। কে নিশ্চিত করে? অর্থনীতি। এইটা হচ্ছে সমাজবিজ্ঞানের কাজ নয়। তার মানে এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। সমাজবিজ্ঞানের সমীক্ষণ এই বইটির রচয়িতাকে। সমাজবিজ্ঞানের সমীক্ষণ এই বইটি লিখছেন ডক্টর A.K. নাজমুল করিম স্যার। কে লিখছেন? ডক্টর A.K. নাজমুল করিম স্যার। তৃতীয় অধ্যায়। তার আগে আপনারা আমাকে বলেন তো দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা? দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কারো কোনো প্রথম অধ্যায় সম্পর্কে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা? প্রথম অধ্যায় যারা যারা অতটাও পড়েন নাই, প্রথম অধ্যায় যারা যারা এখন পর্যন্ত অতটাও পড়েন নাই, তারা তারা এই তৃতীয় অধ্যায় মাস্ট পড়বেন। এখান থেকে সিকিউ হবেই। একজন বলছে সমাজবিজ্ঞান চর্চা সমাজবিজ্ঞানের বিকাশ ধারা একই না। বিকাশ ধারা হচ্ছে কিভাবে আপনার ব্রড হয়েছে, সমাজবিজ্ঞান কিভাবে ছড়াই পড়ছে, আস্তে আস্তে কিভাবে হয়েছে। ধরেন সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা হয়েছে 1957 সালে। 57 সালের পরে কি ঘটনা ঘটছে? 58 সালে সমাজবিজ্ঞানের ভূমিকা কি? 59 সালে সমাজবিজ্ঞান কিভাবে বিকাশ হয়েছে। আর চর্চা হচ্ছে আপনি সমাজবিজ্ঞানকে কিভাবে প্র্যাকটিস করেন, সেটা। দুইটা দুই আনসার। সাকিব হোসেন বলছে এখনো বই কিনে নাই। আপনার জন্য শুভকামনা। আপনি বই কিনেন নাই আর আপনার বাবা ওইদিকে রিক্সা কিনছে। দাদি বলেন তাড়াতাড়ি বলেন ভাইয়ারা। ওকে, কাহিনী হচ্ছে লাইভটা হচ্ছে 3টা পৃষ্ঠা থেকে। সো আমাকে 3টা পৃষ্ঠার কমেন্টই, মানে সরি 3টা পেজের কমেন্টই আমাকে দেখতে হচ্ছে। সো 3টা পেজের কমেন্ট দেখতে আমাকে একটু টাইম লাগবেই।
ওকে, এখন দেখেন এখানে বলছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথমে প্রয়োগমূলকে বলছে প্রাচীন যে প্রস্তর যুগ, সেই প্রাচীন যুগের প্রস্তর যুগের আপনার কি বর্ণনা দিতে। দ্বিতীয়ত বলছে নব্য প্রস্তর যুগের ধারণা, সেই ধারণাটা ব্যাখ্যা দিতে বলছে। ব্রোঞ্জ যুগের বর্ণনা দিতে বলছে। ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক স্থানের বিবরণ দিতে বলছে। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক স্থানের বর্ণনা দিতে বলছে। আর সিন্ধু যে সভ্যতা সেটা পরিচয় দিতে বলছে। তো এইটা আপনার আসবে কয় নাম্বারে? এইটা আসবে হচ্ছে আপনার গ নাম্বারে। সো গ নাম্বারের জন্য এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। গ নাম্বারের জন্য অবশ্যই অবশ্যই রঙ্গলাল সেনও সমাজবিজ্ঞান বিভাগের একজন চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন। তাহলে দেখেন গ নাম্বারের জন্য কোন কোন প্রশ্ন আসবে আপনারা ক্লিয়ার হইলে এবার আগিয়ে যায়। এই প্রশ্নগুলো আসতে পারে হচ্ছে আপনার ঘ নাম্বারের জন্য, যে সমাজ ও সভ্যতার বিকাশ বা পরিবর্তনে নব্যপ্রস্তর যুগ কিভাবে অবদান ছিল। আধুনিক সভ্যতার মূল ভিত্তি হচ্ছে কি লৌহ। এই উক্তিটি আপনাকে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় ওয়ারি বটেশ্বরের গুরুত্ব কতটুকু সেটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এবং বাংলাদেশের সামাজিক ইতিহাস জানার ক্ষেত্রে পাহাড়পুরের গুরুত্ব এটাও বিশ্লেষণ করবেন। আর সিন্ধু সভ্যতায় সমাজতান্ত্রিক গুরুত্ব বিশ্লেষণ করো। এই পাঁচটা প্রশ্ন ঘ নাম্বারের জন্য এবং এই 6টা প্রশ্ন ঘ নাম্বারের জন্য পড়লেই সমাজ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের আর কিছু আপনাকে পড়তে হবে না। হ্যাঁ, তো এটা কি তৃতীয় অধ্যায় তো শর্ট সিলেবাসে আছেই। আচ্ছা, তাহলে ওয়ারি বটেশ্বরটা বাদ দেন। এই প্রশ্নটা বাদ, একটা প্রশ্ন কমে গেল। তাহলে বাকি 4টা প্রশ্ন বললেই হচ্ছে। সিন্ধু সভ্যতা, পাহাড়পুর আর হচ্ছে এই প্রশ্নটা বাদ। আচ্ছা, এটা হচ্ছে একটু বাদ দিয়ে দিই। আমি তো ফুল সিলেবাস মনে করে করছি। আচ্ছা, যেটা যেটা নাই আপনাদের আমাকে বলবেন, ওটা অটোমেটিক বাদ দিয়ে দিবেন। অটোমেটিক বাদ দিয়ে পড়বেন তাহলেই হবে। অটোমেটিক বাদ দিয়ে পড়বেন, এটা বাদ। তাহলে বাকি থাকলো আর 4টা প্রশ্ন। ঘ নাম্বারের জন্য 4টা প্রশ্ন, আর গ নাম্বারের জন্য এই 5টা প্রশ্ন পড়লেই হবে। তাহলে তৃতীয় অধ্যায় বাদ দিলে দেন, সমস্যা না, অনেকে বাদ দিচ্ছেন। প্রত্নতত্ত্ব কি বলেন? প্রত্নতত্ত্ব কি? ফার্স্ট আনসার দেন তাড়াতাড়ি, অনেকের সময় যাচ্ছে। প্রত্নতত্ত্ব কি বলেন? প্রত্নতত্ত্বের আমরা ইংরেজি জানি হচ্ছে আর্কাইওলজি। এই আর্কাইওলজিতে আমরা আগে যে জিনিসগুলো ছিল, সেই সংস্কৃতিগুলো কেমন ছিল, সেই সংস্কৃতিগুলো বর্তমানে আলোচনা করছি, সেটা হচ্ছে আমার প্রত্নতত্ত্ব। তো প্রত্নতত্ত্ব বলতে আমরা কি বোঝাই এখানে? একের উত্তর হবে কি প্রাগৈতিহাসিক যে সাংস্কৃতিক অধ্যয়ন, সেগুলোকেই আমরা কি বলি? আর্কাইওলজি বা প্রত্নতত্ত্ব বলি। এই প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্য কি? আপনার ইতিহাসের অর্থাৎ প্রাচীন ইতিহাসের যে দিকগুলো আছে, প্রাচীন ইতিহাসের দিকগুলো খুঁজে বের করা। প্রাচীন ইতিহাসের যে দিকগুলো আছে, সেই প্রাচীন ইতিহাসের দিকগুলা খুঁজে বের করা। এখন এই প্রত্নতাত্ত্বিকগণ যারা আছেন তারা কি করেন? তারা হচ্ছে আপনার প্রাচীন মানুষের যে নিত্যকার ব্যবহৃত যে দ্রব্যাদি আছে, সেই দ্রব্যাদি নিয়েই কিন্তু আমার প্রত্নতাত্ত্বিকরা বিশ্লেষণ বা গবেষণা করে থাকেন। ওকে, নেক্সট প্রশ্নে যদি যায়, শালবন বিহার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্গত? শালবন বিহার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্গত? তাহলে আমরা জানি সকলেই যে শালবন বিহার মূলত ময়নামতির অন্তর্ভুক্ত। শালবন বিহার কোথাকার অন্তর্গত? ময়নামতির অন্তর্গত। উদ্দীপকে জুয়ের দেখা, দেখেন জুই ঢাকা জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পাই। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন জীবজন্তুর কি রয়েছে? ছবি দেখতে পায়। তাহলে এটা কোন ধরনের? তীর ধনুক কোথায় ছিল? প্রাচীন প্রস্তর যুগে। জুয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে জানা যায় কি? জানা যায় প্রাগৈতিহাসিক যুগে মানুষের জীবনাত চিত্র, উন্নত শিল্পকল্প
বার ধারণা প্রাচীন প্রস্তর যুগের মানুষের শিল্পকলার পরিচয় পাওয়া যায়। এখানে কোনটা সঠিক বলেন, কোনটা সঠিক? একজন বলছেন গ নাম্বার, 2 3, 3 নাম্বারটা সঠিক, যে শিল্পকলার পরিচয় পাওয়া যায়। কিন্তু 2 নাম্বারটা কিভাবে, যে উন্নত শিল্পকলার ধারণা, এটা তো পাওয়া যায় না। 1 নাম্বারটা ঠিক, যে প্রাগৈতিহাসিক যুগের জীবন ছিল। তাহলে এখানে কি হচ্ছে 1 আর 3 নাম্বার। লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? এটার উত্তর বলেন দেখি, কে কে বলতে পারেন লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? একজন বলছেন নব্যপ্রস্তর। নব্যপ্রস্তর যুগে তো হয় না ভাইয়া, নব্যপ্রস্তর যুগে হয় না। সজীব রানা বলছে বি। ইয়েস, দিস ইজ বি, তাম্র এন্ড ব্রোঞ্জ। সোমবার বিহার না বাবা, এটা সোমপুর বিহার। সোমপুর বিহার। সোমপুর বিহার কোন সভ্যতার? সোমপুর বিহার হচ্ছে পাহাড়পুর সভ্যতার। একজন বলে ওয়ারি বটেশ্বর আছে, আর একজন বলে ওয়ারি বটেশ্বর নাই। আসলে আপনারাই বলেন তো ওয়ারি বটেশ্বর আছে কিনা, ওয়ারি বটেশ্বর আছে কিনা আপনারাই বলেন। ওয়ারি বটেশ্বর কি আছে সিলেবাসে? ওয়ারি বটেশ্বর কি সিলেবাসে আছে? আই রিপিট, ওয়ারি বটেশ্বর কি সিলেবাসে আছে? হ্যাঁ কি না একটু তাড়াতাড়ি আনসার করবেন সবাই। ওয়ারি বটেশ্বর কি সিলেবাসে আছে? ওই যে অনেকে বলছে আছে, সজীব রানা বলছে নাই ভাই। আচ্ছা, আপনারাই কেউ কেউ বলছেন আছে, কেউ কেউ বলতেছেন নাই, তাহলে আমি যাব কই? যদি ওয়ারি বটেশ্বর থাকে, দিস ইজ মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটা আপনাকে পড়তে হবে। ওয়ারি বটেশ্বর যদি থাকে, অবশ্যই আপনাকে ওয়ারি বটেশ্বর পড়তে হবে। আর যদি ওয়ারি বটেশ্বর না থাকে, আমি বলি ওয়ারি বটেশ্বর থাকলে, বটেশ্বর থাকলে মাস্ট পড়তে হবে। যার বই ওয়ারি বটেশ্বর আছে সে এখন বলতেছে আছে, যার বই ওয়ারি বটেশ্বর নাই সে এখন বলছে নাই। এখানে বলি ওয়ারি বটেশ্বর থাকলে মাস্ট পড়তে হবে, সেম জিনিস। গাইডে না, আপনি সিলেবাসে চেক করেন। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এখানে বলছে প্রত্নতত্ত্বের কল্যাণে সমাজ বিবর্তনের ধারণা পাওয়া যায়, ধর্মীয় অনুভূতির পরিচয় জানা যায়, নাকি অর্থনৈতিক কার্যাবলী ধারণা মেলে? প্রত্নতত্ত্বের কল্যাণে আমরা আদিম যে সমাজ, সেই সমাজগুলো কিভাবে বিবর্তন হয়েছে সেটা সম্পর্কে জানতে পারি, আগে ধর্ম কিভাবে রিয়াক্ট করতো সেই জিনিসগুলো জানতে পারি, এবং আগের অর্থনীতি কেমন ছিল সেইটাই জানতে পারি। তার মানে এখানে 1 2 3টাই সঠিক উত্তর। এখানে বর্তমান অর্থনৈতিক কার্যাবলীর কিন্তু ধারণা বলে না, যে বর্তমানে ব্যাংক ট্যাঙ্ক কেমন চলে, আগে কেমনে ব্যাংক চলতো সেই জিনিসটা এখানে বলছে। হিজাবি কুইন বলছে ভাইয়া আজকে কি ফিনান্স ক্লাস হবে না? আজকে কি ফিনান্স ক্লাস হওয়ার কথা? ফিনান্স ক্লাস হওয়ার কথা থাকলে অবশ্যই ফিনান্স ক্লাস হবে।
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুই প্রশ্নের উত্তর দাও। আখতার তার পাঠ্য বইয়ে এমন একটি সভ্যতা সম্পর্কে অধ্যয়ন করছে যা ভারতবর্ষের মতো অত্যন্ত প্রাচীন। এই সভ্যতায় ছোট বড় রাস্তা সড়ক কিংবা পাওয়া যায় এগুলো। আচ্ছা, অত কিছু বাদ, এখানে আছে কোথাকার? ভারতবর্ষের। এখন আপনি আপনার কমন সেন্স খাটান। মিশরীয় কি ভারতের? না। সৈনিক এটা চীনের, ব্যাবিলিয়ন এটা ব্যাবিলিয়নের। তার মানে এমনিতেই আমি উত্তর খুঁজে পাচ্ছি সিন্ধু। এখন সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কি, এই জিনিসটা আপনি করতে পারেন। এইখানে আসে আপনি বলতে পারেন যে সিন্ধুর ব্যবস্থা কি। এর মধ্যে এক গাধা বলছে যে এটা হচ্ছে কি ব্যাবিলিয়ন। আর ভাই ব্যাবিলিয়ন কি এখানেই? ব্যাবিলিয়ন হচ্ছে এমিরাইট সভ্যতা। বাদ দিলাম। এখানে দেখেন এই সভ্যতার বৈশিষ্ট্য কি, নগর ভিত্তিক ছোট ছোট রাস্তা থেকে আমরা এটা আনসার পাই সহজেই, তার মানে এক হবে। শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিতি, এইটাও আমরা পাই, তার মানে 2 নাম্বারটা হবে। সামাজিক স্তর বিন্যাসের লক্ষণীয় নয়। ভারতবর্ষের যদি হয়, মনে রাখবেন ভারতবর্ষের হইলে সেখানে সামাজিক স্তর বিন্যাস মাস্ট বি থাকবেই। সামাজিক স্তর বিন্যাস অবশ্যই থাকবে। ভারতবর্ষের হইলে সেখানে সামাজিক স্তর বিন্যাস অবশ্যই থাকবে। তার মানে এখানে উত্তর হচ্ছে কোনটা, এইটা আর এইটা। তার মানে এখানে উত্তর হচ্ছে 1 ও 2। আদিম সমাজে ব্যবহৃত যে তৈজসপত্র আছে সেই তৈজসপত্র কিসের নিদর্শন? আদিম সমাজে যে ব্যবহৃত তৈজসপত্র আছে সেটা আসলে কিসের নিদর্শন? নৃতাত্ত্বিক মানে মানুষের, এইটা না। দার্শনিক, এইটাও না। আমরা কি বলছি? প্রত্নতাত্ত্বিক, অর্থনৈতিকও না। সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটা? তাম্র, নবপলীয় নাকি পুরোপলীয় নাকি ব্রোঞ্জ? বলেন কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? সাকিব হাসান বলছে গ। ওকে, পুরোপলীয় ধরলাম। উদ্দীপকের সুমনার দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সুমনা একটি জাদুঘরে বেড়াতে গিয়ে প্রাচীন ছবি দেখতে পায় আদিম মানুষের হাড়। মানে এই যে দেখেন তীর ধনুক আর গুহা থাকলেই সেটা কি প্রাচীন প্রস্তর যুগ। সুমনার অভিজ্ঞতা প্রমাণ করে সভ্যতার যে অগ্রগতি সেটা পরিমাপযোগ্য। সভ্যতা মানেই অবস্থাগত না, উন্নত প্রযুক্তি হচ্ছে সভ্যতা। হ্যাঁ, অবশ্যই। ইমন শিক্ষা সফরে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করে নরসিংদী জেলায়। কোন জেলায়? নরসিংদী জেলায়। নরসিংদী জেলায় হলো ওয়ারি বটেশ্বর। পাহাড়পুর কোন জেলায়? নওগাঁ জেলায়। ময়নামতি কোন জেলায়? কুমিল্লা জেলায়। মস্তানগড় কোন জেলায়? উদ্দীপকের বর্ণিত প্রত্নতত্ত্ব স্থান থেকে প্রতীয়মান হয় যে, চলেন কি প্রতীয়মান হয় আমরা দেখি। ভূমিতে ব্যক্তি মালিকানা ছিল, ব্রোঞ্জ ও তামা শিল্পের বিকাশ ঘটেছিল, দ্রব্য বিনিময় প্রথার অস্তিত্ব ছিল। বলেন কোনটা? সাকিব হাসান বলছে বি, সাকিব হাসান বলছে সি, আবার বলছে একজন বি। অবুঝ মাস্ট
মোহন বলছে ডি। এখানে ভূমিতে ব্যক্তি মালিকানা ছিল, এটা হবে, তার মানে উত্তর 4। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক, কাজে এটাকে যদি আমি কমনের দিক দিয়ে ফেলে, মানে ইম্পর্টেন্সের দিকে ফেলি, অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, ফিনান্স ক্লাস হবে না, হবে না, না হচ্ছে সেটা আমি জানি না, সম্ভবত কোনো একটা কারণে। একটু আমাকে সময় দিবেন, আমি একটু চেক করছি। রকি, রকি, কালার পেন দিয়ে মার্ক করেই দিচ্ছি যে কোনটাতে কি লাগবে কোনটাতে কি লাগবে না। সেটা তো বলছি আপনাদের স্যার। এখান থেকে যেটা করবেন গ নাম্বারের জন্য, এটা হচ্ছে গ নাম্বারের জন্য। প্রথমে আসতে পারে চাকমাদের, তারপর আসতে পারে গারো, সাঁওতাল, মণিপুরি। চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি। এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য, চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি। চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি। এরপরে আসেন ঘ নাম্বারে। ঘ নাম্বারে আপনারা দুইটা প্রশ্নই পড়বেন। ঘ নাম্বারে এই খাসিয়া প্রশ্নটা বাদ দিলাম আপনাদের জন্য, এই প্রশ্নটি বাদ। হয় এখানে গারোদের পরিবার পদ্ধতিতে আসতে পারে, নাহলে সাঁওতালদের নৃগোষ্ঠীর আর্থ সামাজিক যে জীবনধারা সেইটা বিশ্লেষণ করতে পারে। ঘ নাম্বারে এই দুইটা প্রশ্ন আপনাকে দিয়ে দিতে পারে। ওকে, চলেন এখন এমসিকিউতে যাই। ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে পৃথক দৈহিক বিশিষ্ট, ভাষা বিনিময়ের একই মাধ্যম, পৃথক রাষ্ট্র, নাকি পৃথক খাদ্যাভ্যাস। ক্ষুদ্র জাতিসত্তা, এখন দেখেন প্রথম জিনিসটা পৃথক রাষ্ট্র। কেউ বাংলাদেশে, কেউ ভারতে, কেউ চায়নায় বাস করে, করে না, তার মানে এটা হচ্ছে না। পৃথক খাদ্যাভ্যাস, এক একজন এক এক জিনিস খায়, খায় না, তার মানে এটা হচ্ছে না। ভাষা বিনিময়ের একই মাধ্যম, এক একজনের এক এক ভাষা, নাকি সবার আলাদা আলাদা ভাষা, সবার আলাদা আলাদা ভাষা, তার মানে এই কথাটাও সত্য না। পৃথক দৈহিক বৈশিষ্ট্য, দেখেন চাকমারা একরকম দেখতে, সাঁওতালরা দেখতে আরেক রকম, মণিপুরীরা দেখতে আরেক রকম। এই কারণে আমরা বলতে পারি যে তাদের মধ্যে পৃথক দৈহিক বৈশিষ্ট্য বিদ্যমান। সঠিক উত্তর কোনটা? এইটা। ওকে, নেক্সট, হেডম্যান কিভাবে নিয়োগপ্রাপ্ত হন? হেডম্যান কিভাবে নিয়োগপ্রাপ্ত হন? একটা হচ্ছে
চাকমা রাজার সুপারিশে, নাকি স্থানীয় চেয়ারম্যান দ্বারা, নাকি নির্বাচনের মাধ্যমে, নাকি জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক? হেডম্যান কি? হেডম্যান হচ্ছে চাকমা মৌজার প্রধান। চাকমা মৌজার যে প্রধান তাকে আমরা কি বলি? প্রধান, তাকে আমরা বলি হেডম্যান। তাহলে চাকমাদের সেখানে জেলা পরিষদ কোনো কিছু করে না, তার মানে এইটা হবে না। চাকমারা মূলত কাকে প্রদান করে? তার রাজাকে, অর্থাৎ রাজার মাধ্যমেই হবে। ঠিক আছে, 2 নম্বরের আনসার কি? এটার আনসার হচ্ছে এ নাম্বার। সঠিক উত্তর কি? এ নাম্বার। উদ্দীপকে মিজু কোন গোষ্ঠীর সদস্য? মিজু এমন একটি সমাজে বাস করে যেখানে বিবাহের পর পুরুষেরা কনের মা বাবার বাড়িতে বাস করে। কোথায়? কনের মা বাবার। তাহলে কনের মা বাবা বলতে কি? মাতৃতান্ত্রিক। তাহলে আমরা জানি আমাদের বইয়ে মাতৃতান্ত্রিক কারা? প্রথমত হচ্ছে গারো, এবং দ্বিতীয়ত কারা? খাসিয়া। তাহলে গারো এবং খাসিয়া এরা কি? এরা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাহলে উদ্দীপকে মিজু কোন মানে গোষ্ঠী সদস্য? তাহলে এটা হবে কি হবে? ক্লিয়ার? উক্ত নৃগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হলো মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা, এটা অবশ্যই সঠিক। পিতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা, এটা ভুল। প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ, এটা অবশ্যই সঠিক। তাহলে এখানে কি হচ্ছে? 1 ও 3। এরপরেরটা দেখি কি আছে। কোনটি মণিপুরীদের ভাষা? আরাকানি, নাকি মান্দি, নাকি মইতে, নাকি অস্ট্রিক? আচ্ছা, আমরা মণিপুরীদের 2 ধরনের ভাষা দেখতে পাই। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, কি কি ভাষা? একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাষা, এবং অপরটি হচ্ছে মইতে ভাষা। কি কি? একটার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর একটার নাম কি? মইতে। সো মণিপুরীদের ভাষার নাম কি পাইলাম? তাহলে হচ্ছে মইতে এবং বিষ্ণুপ্রিয়া। এবং গারোদের ভাষার নাম কি? গারোদেরও ভাষা আছে, গারোদের ভাষার নাম হচ্ছে আচিক, আরেকটা কি? আরেকটা হচ্ছে মান্দি। আচিক, মান্দি। এরপর দেখেন উদ্দীপকের বর্ণনায় কোন নৃগোষ্ঠীর সাথে মিল খুঁজে পাওয়া যায়? শানু এমন একটি সমাজে বসবাস করে যেখানে বিয়ের পর পুরুষরা কনের মা বাবার, কোথায়? কনের মা বাবার, মানে এটাও মাতৃতান্ত্রিক। দ্যাট মিনস এটাও কি হবে? এটা হবে গারো। আদাম কি? আদাম কি বলেন? চাকমা সমাজে কতগুলো পরিবার মিলে, কতগুলো পরিবার মিলে গঠিত হয় হচ্ছে আদাম? কতগুলো পরিবার মিলে কি গঠিত হয়? আদাম। তো এই যে আদাম রয়েছে, সেই আদামকে আমরা কি বলি? আদামকে আমরা বলি পার। আদামকে কি বলা হয়? পার। দ্যাট মিনস এটা কি হবে? কি বলবো? পারা। মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সিলেট, শেরপুর, বগুড়া, নাকি বান্দরবন? শুভ বলছে গ্রাম, গ্রাম হবে না ভাইয়া, এটা হবে আদাম বাপার। মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? আমরা জানি মণিপুরীরা মূলত সিলেটে বসবাস করে। কোথায়? সিলেটে। সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক? এদের ভাষার নাম মইতে। মইতে কাদের ভাষা? মণিপুরীদের ভাষা। এরা পিতৃতান্ত্রিক, এরা মাতৃতান্ত্রিক, এটাও ভুল। এদের কোনো বর্ণমালা বা লিপি নেই। আহমেদের সংগঠন, অবশ্যই এদের বর্ণমালা এবং লিপি নেই, এটা হচ্ছে সঠিক উত্তর। আদাম এদের সংগঠন, এটা ভুল। সঠিক উত্তর কোনটা? এদের কোনো বর্ণমালা বা লিপি নেই। ক্লিয়ার?
আদাম তো তোমাদের ইয়া, আদাম হচ্ছে কি, আদাম কার সংগঠন? আদাম হচ্ছে তোমার চাকমাদের সংগঠন। তারপরটা দেখো, নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? তাদের ধর্ম এক, এদের সংস্কৃত ভিন্ন। নৃগোষ্ঠীরা মূলত মানে তাদের একই পূর্বপুরুষ না, এদের ভাষা ভিন্ন। মূলত নৃগোষ্ঠীরা স্বতন্ত্র, স্বতন্ত্র মানে নিজস্ব বৈশিষ্ট্য কেন? ভিন্ন কেন? কারণ তাদের সংস্কৃতি ভিন্ন। সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? সাঁওতালদের গ্রাম প্রধানকে আমরা বলি হচ্ছে মাঝি। কি বলি? মাঝি। বিজু কি? বিজু কাদের উৎসব বলো? বিজু কাদের উৎসব? কাদের উৎসব বিজু? বিজু হচ্ছে চাকমাদের উৎসব। কাদের উৎসব? বিজু হচ্ছে চাকমাদের উৎসব। সংসারকে সাংসারিক বলতে কি বোঝায়? তাড়াতাড়ি বলতে হবে, সাংসারিক বলতে কি বোঝায়? সাংসারিক কি? সাংসারিক হচ্ছে একটা ঐতিহ্যবাহী ধর্ম, বিশেষ ধর্মীয় বিশ্বাস। তার মানে এটা 1 ও 2 নাম্বার। উদ্দীপকের কোন নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? রুমি পাহাড়ি এলাকায় একটি জনগোষ্ঠীর সাথে বসবাস করে, তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করে, সেখানকার সার্কেল প্রধানকে রাজার সাথে সে দেখা করে কিছু তথ্য সংগ্রহ করে, পরবর্তীতে রুমি তার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে। ওকে, ভালো কথা। এখন এখানে বলছে যে কোন জনগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে, বলেন। খাসিয়া না রে, সার্কেলের কথা বলা আছে। কোথায়? সার্কেলের কথা বলা আছে। সার্কেলের কথা বলা থাকলে সেটা চাকমা, কারণ সার্কেল মেনটেন করে কে? চাকমা। রুমির কর্মকাণ্ডে সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনীয়তাকে নির্দেশ করে? সেটা হচ্ছে নৃগোষ্ঠীর যে জীবনধারা সেটা। এরপরে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে ইতিহাস। তোমরা ইতিহাসে যা পড়ছো সেইটাই। এখানে ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহ ব্যাখ্যা করতে বলছে। বাংলাদেশের ইতিহাসে 1954 সালে গুরুত্ব কি সেটা। আর তোমাদের এই যে এই প্রশ্ন আর আসবে না। ওকে, তাহলে গ নাম্বারের জন্য আমরা 2টা প্রশ্ন পড়তেছি। কোন 2টা? যে যেটা এখানে আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নগুলো আমরা পড়বো হচ্ছে ঘ নাম্বারের জন্য। ওকে, তাহলে ঘ নাম্বারের জন্য কি কি প্রশ্ন আছে? প্রথমে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের যে ভূমিকা সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর দেখেন, পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য বা সেগুলো ছিল সেগুলো ব্যাখ্যা করতে পারে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে এই প্রশ্নটা আপনাদের আর পড়তে হবে না। ওকে, গুরুত্ব। তারপরে দেখেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে উক্তির বিশ্লেষণ করো। আবার এই প্রশ্নটা আর পড়তে হবে না। তাহলে আমরা পড়বো কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তাহলে গ নাম্বারের জন্য পড়বো 3টা, ঘ নাম্বারের জন্য পড়বো 2টা। গয়ের জন্য পড়বো 3টা, ঘয়ের জন্য পড়বো কয়টা? ঘয়ের জন্য পড়বো হচ্ছে 3টা, গয়ের জন্য পড়বো 2টা। এইটা পড়বো, কোনটা কোনটা পড়বো আমি দাগে দিই। এখানে 1 নাম্বারটা পড়বো, 4 নাম্বারটা পড়বো। কোনটা কোনটা পড়বো? 1 এবং 4। কত কত? 1 এবং 4।
ক্লিয়ার? পরেরটাই যান। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কয়টি আসন পায়? কয়টি আসন পায়? আওয়ামী লীগ পায় হচ্ছে 288টি, সংরক্ষিত নারী আসন সহ পায় হচ্ছে 298টি। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হচ্ছে নিরস্ত নিরীহ বাঙালির উপর হামলা। 71 সালে 16 ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে? এটা হচ্ছে 93,000 পাকিস্তানি আত্মসমর্পণ করে। 6 দফা অনুযায়ী ফেডারেল সরকার হাতে ক্ষমতা প্রস্তাব রাখা হয় কিসের? প্রতিরক্ষার, বাণিজ্যের নাকি বৈদেশিক সম্পর্ক? কোনটা কোনটা? প্রতিরক্ষা, বাণিজ্য নাকি বৈদেশিক সম্পর্ক? তিনটারই। কয়টার? তিনটারই। উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ধর্মীয় সংঘাতিকের ভিত্তিতে গঠিত দুটি অঞ্চল কমলগঞ্জ ও শিবপুরের মধ্যে 200 কিলোমিটারের ভৌগোলিক ব্যবধান। কমলগঞ্জের অঞ্চলে মানুষ শিবপুর, হ্যাঁ, শিবপুর অঞ্চলের শাসকদের অত্যাচার অতিষ্ঠ। শিবপুরের অঞ্চলের শাসকদের শিবপুরের মানুষেরা কমলগঞ্জের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়। এতে কমলগঞ্জের জনসাধারণ বিদ্রোহ করে। এই আন্দোলনের পরবর্তীতে কমলগঞ্জের মুক্তির পথ প্রশস্ত হয়। কি হবে বলেন? এখানে ভাষা আন্দোলন দিয়ে শুরু হবে, তার মানে এটা হবে ভাষা আন্দোলন। প্রথমে তো ভাষার জন্য হয়েছে না। এখানে উদ্দীপকের ঘটনায় বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায়। মানুষের শোষণ নিপীড়নের কথা ফুটে শুধুমাত্র সামাজিক ইতিহাসের চিত্র ফুটে উঠেছে। আমরা বুঝতে পেরে যে হচ্ছে আপনার 3 নাম্বারটা হবে না। দ্যাট মিনস দিস টু 1 and 2। আইয়ুব খানের পতন ঘটে কখন? 1958 সালে, 1962 সালে, 1966 সালে নাকি 1969 সালে? হুইচ ওয়ান? এটা হবে 1969 সালে। 6 দফা কে উত্থাপন করেন? এই প্রশ্ন আসবে না, এটা শিওর থাকেন। কোনটি 70 নির্বাচনের প্রতি গুরুত্ব? পশ্চিম পাকিস্তানের প্রতি সমর্থন, পাকিস্তানের অখণ্ডতা মেনে নেওয়া, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। এইটা কার উক্তি? এইটাও আপনাদের আর আসবে না। তারপরে এটা হচ্ছে না, আসবে না। 1969 সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য কি ছিল বলেন? তারপরে এগুলো আমরা পড়াই দিই যদি আসে হুট করে। কি বলেন? এটা উত্তর কি হবে? এটা হচ্ছে বিরাজমান যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণ করা। 1970 সালের সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 1970 সালের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? আমরা জানি যে 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পূর্ব পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে কি ছিল? প্রাদেশিক ব্যয়, শিল্পায়ন নাকি কৃষি উন্নয়ন? কোনটা ছিল? বৈষম্যের ক্ষেত্রে ছিল হচ্ছে সব দিকে, অর্থাৎ 1, 2, 3টাই ছিল। এরপরে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 3টা প্রশ্ন পড়বেন, সেটা হচ্ছে গ্রামীণ সমাজের ধারণা ব্যাখ্যা করতে হবে। ওকে,
তারপরে যেটা পড়বেন সেটা হচ্ছে শহরের সমাজের জীবন ও জীবিকা পড়বেন, গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস ব্যাখ্যা করতে বলবেন, গ্রামীণ ক্ষমতা কাঠামোর মধ্যে মর্যাদা উপাদানটি ব্যাখ্যা করতে বলবেন। ওকে, এরপরে এটা হচ্ছে গ নাম্বারের জন্য প্রয়োগমূলক, গ নাম্বার, আর এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে এখানেও একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন গ্রামের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? কৃষি নির্ভর অর্থনীতি, কৃষি নির্ভর অর্থনীতি কোনটা? ইয়েস, যেটাই বলেছিলাম প্রথমে। গ্রামীণ সমাজে ঐতিহ্য ঐক্য পরিলক্ষিত হয়। আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আজান বেগ দিলাম। ওকে, তাহলে এটাতে আসেন, গ্রামীণ সমাজে ঐতিহ্য ঐক্য পরিলক্ষিত হয় কেন? গ্রামীণ সমাজে কেন ঐতিহ্য এবং ঐক্য পরিলক্ষিত হয়? আমরা সকলেই জানি যে জ্ঞাতি সম্পর্কের জন্য আমাদের কি হয়? ঐতিহ্য এবং ঐক্য পরিলক্ষিত হয়। গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান কি? শিক্ষা, বংশমর্যাদা, ভূমি নাকি চাকরি? কোনটা? আমরা সকলেই জানি যে অন্যতম উপাদান হচ্ছে কি? ভূমি। ভূমির মাধ্যমে আমরা কি কর্ষণ করি, এবং কর্ষণ করে আমাদের যে অর্থনৈতিক, সেই অর্থনৈতিক স্ট্যাবিলিটি আমরা অর্জন করি। ওকে, বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাসের শ্রেণী বিভাজন তাজউদ্দিন সাহেবের অবস্থান কোথায়? তাজউদ্দিন সাহেব একজন কলেজ শিক্ষক, বর্তমানে ঝিনাইদহ জেলায় শহরের নিজের বাসায় বসবাস করেন। তিনি কি উচ্চবিত্ত নাকি উচ্চ মধ্যবিত্ত নাকি মধ্যবিত্ত নাকি নিম্নবিত্ত? কোনটা? আমরা জানি যে তিনি হচ্ছে কি একজন শিক্ষক, তার মানে তিনি একজন কি মধ্যবিত্ত। তিনি কি? তিনি হচ্ছে একজন মধ্যবিত্ত। গ্রামীণ শহরে সমাজের পার্থক্যের প্রধান কোনটা?
গ্রামীণ এবং শহরের মধ্যে মূল পার্থক্যটা আসলে কোন জায়গায়? মূল পার্থক্যটা আসলে পেশার জায়গায়। কারণ গ্রামে অধিকাংশ কৃষক, শহরে কি অধিকাংশ কৃষক না। ওকে। মধ্যবিত্ত শ্রেণী কারা? শিল্পপতি, অধ্যাপক, শ্রমিক নাকি রাজনীতি? মধ্যবিত্ত কারা? আমরা জানি একজন অধ্যাপক বা একজন শিক্ষক তারা কেমন, তারা হচ্ছে মধ্যবিত্ত। কোন ধরনের কৃষকরা বর্গা দেয়? প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক নাকি ধনী কৃষক নাকি দিনমজুর? কারা বর্গা দেয় বলেন? কারা বর্গা চাষী? যারা হচ্ছে ধনী কৃষক তারা হচ্ছে আসলে বর্গা দেয়, আর যারা দিনমজুর বা ভূমিহীন তারা কি আসলে বর্গা নেয়। ওকে। যৌথ পরিবার ভাঙনের কারণ কি? কলকারখানার অগ্রগতি নাকি মূল্যবোধের অবক্ষয় নাকি শিক্ষা সম্প্রসারণ? মূল্যবোধের অবক্ষয়। এটা যারা বলবেন তারা আসলে এক গাধা। কারণ মূল্যবোধের ফলে কি আমাদের ফ্যামিলি ভাঙে যায়? না হলে শহরে কলকারখানা হলো, নগরায়ন হচ্ছে, তখন মানুষ মাইগ্রেট হয়, কিংবা শিক্ষা সম্প্রসারণের কারণে মানুষ মাইগ্রেট হচ্ছে। দ্যাট মিনস এখানে দেখি লিস্ট 1 and 3। অধ্যাপকের শফি মিয়া কি ধরনের কৃষক? শফি মিয়ার নিজের কোনো জমি নেই, তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন। তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে, গ্রামে এসে সে লোকজনকে সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নের নেতৃত্ব দিতে চায়। অর্থাৎ এখানে আমরা কি কি দেখতে পাই? ধনী, বর্গা চাষী, প্রান্তিক নাকি দিনমজুর? ধনী, বর্গা চাষী, প্রান্তিক নাকি দিনমজুর? উইচ ওয়ান? শফি মিয়া কি ধরনের কৃষক? শফি মিয়া হচ্ছে দিনমজুর, অর্থাৎ দিন আনে দিনে খায় বা দিনে আসলে পরিশ্রম করে। ওকে। উদ্দীপকের আলোকে কোনটি সঠিক? শিক্ষা, ক্ষমতা, কাঠামোর প্রভাবক, ভূমিহীন কৃষক পরিবারের শিক্ষা নেই, নেতৃত্ব সর্বদা ভূমির মালিকানা নির্ভরশীল, শিক্ষার সাথে পেশি শক্তি জড়িত। কোনটা? আমরা দেখি যে শিক্ষা, ক্ষমতার, কাঠামোর প্রভাবক। গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন? জীবনযাত্রার বৈচিত্র্য বেশি, সেখানে সামাজিক গতিশীলতা বেশি, ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত, শহরের সাথে গ্রামের ব্যাপক যোগাযোগ। লাস্ট লিটারটা হবেই না, তাহলে কি? এই সি নাম্বার, ঐতিহ্যবাহী রীতিনীতিতে বিশ্বস্ত। শহরে কি ধরনের পরিবার বেশি দেখা যায়? আমরা দেখি যে একক পরিবার বেশি দেখা যায়। অধিপকের ক অঞ্চলে কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়? ক অঞ্চলে অধিকাংশ লোক জমি চাষাবাদ করে, কয়েক পুরুষ ধরে আত্মীয় স্বজন নিয়ে এক বাড়িতে বসবাস করছে, তারা কঠোরভাবে ধর্ম অনুশাসন মেনে চলে। বর্তমানে এই ক অঞ্চলের মানুষ খ অঞ্চলে কলকারখানায় কাজ করার উদ্দেশ্যে সেখানে গিয়ে বসবাস শুরু করেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাই বলেন? কি দেখি? একজন বলছে অকৃষি পেশার জনগোষ্ঠী, এটা হচ্ছে যৌথ বর্ধিত পরিবার প্রথা। উদ্দীপকের পরিস্থিতি কি ঘটতে পারে? ক অঞ্চলে সামাজিক অসমতা হ্রাস পাইতে পারে, ক অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, খ অঞ্চলে পেশাগত বৈচিত্র্য দেখা দেবে, নাকি খ অঞ্চলে জনসংখ্যার ভারসাম্য হবে? কোনটা? কোনটা হবে বলেন? এখানে হবে গ নাম্বারটা, অর্থাৎ খ অঞ্চলে পেশাগত বৈচিত্র্য দেখা দেবে। বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম পার্থক্য কোথায়? গ্রাম আর শহরের মধ্যে বেশি পার্থক্যটা আসলে কোথায় দেখা যায় বলেন? আমরা দেখি শহরে এক ধরনের সংস্কার, গ্রামে এক ধরনের সংস্কার, অর্থাৎ গ্রাম এবং শহরে সংস্কারের যে পার্থক্য এবং মূল্যবোধের যে পার্থক্য, সেই জায়গাটা আসলে পার্থক্য। তার মানে ভিন্ন সংস্কার ও মূল্যবোধ। অর্থাৎ গ্রামে বেশিরভাগ রক্ষণশীল পরিবার, কিন্তু শহরে সেটা আমরা দেখতে পাই না। এরপরে নবম অধ্যায়। নবম অধ্যায় অবশ্যই পড়তে হবে, কারণ নবম অধ্যায় এজেন্সি গুলো আছে। দ্যাট মিনস এটা কি করতে হবে? এটা হচ্ছে আমার পড়তে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখেন এখানে অনেকগুলো আছে, অনেকগুলা গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে কিছু বাদ দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য, যেহেতু আপনারা গ নাম্বার, হচ্ছে গ নাম্বারের জন্য কি কি বাদ দেওয়া যায় দেখি।
গ নাম্বারের মধ্যে যে কয়টা দাগিয়ে দিলাম সেই কয়টা অবশ্যই অবশ্যই পড়বেন, কারণ এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এখানে এটা এটা ভালো করে পড়বেন। ওকে, সাউন্ড কি আসতেছে না? সাউন্ড আসে না? হ্যালো, সাউন্ড কি আসতেছে না? সাউন্ড তো আসে ভাই। না আর স্টার দেব না, যে কয়টা স্টার দিছি অর্থাৎ এই কয়টা ভালো করে পড়বেন। তো আপনার জনসংখ্যা এটাতে পড়তে হবে, এই কয়েকটা একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, সবগুলো এই ঘ নাম্বারের জন্য আসলে তেমন কিছু না, ঘ নাম্বারের জন্য সবগুলোই পড়তে হবে, যেগুলো সাজেশনে দেওয়া আছে এগুলো সবগুলো কি ঘ নাম্বারের জন্য অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। চলেন আমরা দেখি কি পড়বো। প্রথমেই নিরক্ষরতা কি? নিরক্ষরতা, নিরক্ষরতা হচ্ছে যে পড়তেও পারে না লিখতেও পারে না, তাকে আমরা নিরক্ষর বলি। অর্থাৎ লেখাপড়া একটাও সম্ভব না যার দ্বারা, অর্থাৎ যে একই সাথে পড়তেও পারছে না এবং লিখতেও পারছে না। ওকে, মাটি দূষণের প্রধান কারণ কি? সারের সুষ্ঠু ব্যবস্থানের অভাব, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থানের অভাব, কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থানের অভাব, কোনটা? মাটি দূষণের প্রধান কারণ হচ্ছে বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। সামাজিক সমস্যা কোথা থেকে উদ্ভূত? স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, স্যাটেলাইট থেকে পানিটা ঠিক হইলে আমরা ঠিক হয়ে যাব। ক্যামেরাতে ইয়া শুনতে পাচ্ছে, ভয়েস শুনতে পাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্যাটেলাইট থেকে পানিটা ঠিক হইলে আমরা ঠিক হয়ে যাব। ক্যামেরাতে ইয়া শুনতে পাচ্ছে, ভয়েস শুনতে পাচ্ছে? না না, স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, ঠিক আছে। দেখা যায়? আরে ভাই দেখ, এবার তো দেখ।
এখন ঠিক আছে, এখন ঠিক থাকলে হবে। স্যাটেলাইটে পানি ঢুকছে সজীব রানা, ওই জন্য আমাদের এখানে ঝামেলা হয়ে গেছে, তাই না রকি? যেটা বলছিলাম, মাত্রই ঠিক হয়েছে। ওকে দেখো, নিরক্ষরতার কারণে কি ঘটে? কর্মসংস্থান সংকুচিত হয়। এটা কখনই এরকম হয়েছে? আচ্ছা, যদি কেউ পড়তে না পারে তাহলে মানে তাকে কেউ কাজ দিবে না, মানে কর্মসংস্থান সংকুচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি বলো? জলবায়ু পরিবর্তনের প্রভাব হচ্ছে তোমার পরিবেশ শরণার্থী সৃষ্টি করে। কোনটি সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা? বার্ধক্যজনিত, নিরক্ষরতা, বেকারত্ব নাকি যৌন নিপীড়ন? হুইচ ওয়ান? এটা হচ্ছে বেকারত্ব। উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা আছে? জঙ্গিবাদ, নিরক্ষরতা, মাদকাসক্তি নাকি সঙ্গদোষ? কয়ের মধ্যে আকজল কেমন আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করে তার পিতামাতা সঙ্গীত, সে কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে নিষিদ্ধ অবস্থাতে, মানে মাদকাসক্তি। ও সরি, এটা সঙ্গদোষ হবে, যেহেতু বন্ধুদের সাথে পড়ছে তার মানে এটা সঙ্গদোষ হবে। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটা? এই রকি আটকে যাচ্ছে, ক্যামেরা দেখো তো। ক্যামেরা তো ভাই ঠিকই আছে। এটা কি হবে? 1 নম্বর জাতীয় সমস্যা হচ্ছে জনসংখ্যা দিক। সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটা সঠিক? এটাই সাধারণ পরিস্থিতি, স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক, কখনো নিরাময়যোগ্য না। কোনটা বলো? ওকে, শব্দ দূষণের প্রভাব কোনটি? শব্দ দূষণের ফলে কানে কিছু শুনতে পায় না, দ্যাট মিনস এটা বধিরতা। জাতিসংঘের বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়স সীমাকে নির্দেশ করেছেন, মানে কোন বয়সের উপরে গেলে কেউ একজন বার্ধক্য হতে পারে? আমরা জানি এটা হচ্ছে 60+, মানে 60-এর উপরে কেউ যদি যায় তার মানে জাতিসংঘের মতে সে হচ্ছে সিনিয়র সিটিজেন বা বার্ধক্য। উদ্দীপকের কোন সামাজিক সমস্যা? উদ্দীপকে বর্ণিত কয়ের পিতামাতা লক্ষ্য করেন যে বেশ কিছুদিন কি হবে? এটা মাদকাসক্তি হবে, দ্যাট মিনস আগেরটাও কি হবে? মাদকাসক্তি। অঞ্চলটিতে ইদানিং বন্যা, খরা, নদী ভাঙ্গন, ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, মানুষ তাদের কৃষি পেশা, এটা কি হবে? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন হবে। দশম অধ্যায় এনজিও, এবারের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নৌকা বানাই দিলাম। এখানে দেখো, এখানে যেটা পড়বা হচ্ছে সেটা সে হচ্ছে যে ব্ল্যাকের পরিচয় বর্ণনা করো। ওকে, এগুলোও পড়বা, এগুলোও পড়বা। এটা হচ্ছে গ নাম্বারের জন্য, এই 4টা পড়লেই হবে, এই 4টা ইনাফ, মোর দ্যান ইনাফ। আর ঘ নাম্বারের জন্য এগুলো পড়লেই হবে। যে স্বনির্ভর সমাজ বিনির্মাণে বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীর কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের কার্যক্রম মূল্যায়ন করো, নাকি সামাজিক উন্নয়নে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ, এইগুলো পড়লেই হবে আর কি। এখন দেখো, ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? বলো।
ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। কে প্রতিষ্ঠা করেন? স্যার ফজলে হাসান আবেদ। সমবায়ের মূলনীতি কি? 10 মিলে করি কাজ, হারে যেদি নাহি লাজ। কোনটা? এখানে হচ্ছে আমরা জানি সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। ওকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, বার্ড কি প্রতিষ্ঠা করেন? আমরা জানি বার্ড প্রতিষ্ঠা করেন ডক্টর আক্তার হামিদ খান। উদ্দীপকে বর্ণিত আর্থিক সহায়তা কোন ধরনের কার্যক্রম? স্বপ্নাদের গ্রামে বাঁচতে শেখা নামে একটি বেসরকারি সংস্থা কাজ করে। স্বপ্ন এই সংস্থা থেকে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে সংস্থার আর্থিক সহায়তা একটি সেলাই মেশিন কিনে পোশাক তৈরির কাজ করে। সময়মতো ঋণ পরিশোধ করেছে, এখন সে স্বাবলম্বী। পরিবার ও সমাজে তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। আমরা কি জানি এটা? বলো। কি হবে? এটা হবে ক্ষুদ্র ঋণ। গ্রামীণ ব্যাংক কি? এটা ধরো তোমার আসতে পারে এবারে। এখন বলো গ্রামীণ ব্যাংক কি? হুইচ ওয়ান ইজ গ্রামীণ ব্যাংক? বলো। বেসরকারি নাকি সরকারি নাকি বেসরকারি ব্যাংক? এটা হচ্ছে একটা বেসরকারি সংস্থা। বেসরকারি ব্যাংক বলিও না, ব্যাংক না কিন্তু। হ্যাঁ। V8 কি? গ্রামীণ ব্যাংক কি? একটা বেসরকারি সংস্থা। তো V8 কি? বলো। V8 হচ্ছে একটা কর্মসূচি। নেক্সট, উদ্দীপকের বর্ণনায় কোন ধরনের লক্ষ্য করা যায়? শরীফা একটি সংস্থা থেকে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে সংস্থাটি গত 15 বছরের গ্রামের এমন অনেক মহিলাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছে। একসময় পিছিয়ে পড়া গ্রামটি আজ শিক্ষার কৃষিতে এগিয়ে গেছে। এর আমরা কি দেখতে পাই? সামাজিক উন্নয়ন নাকি প্রগতি? বলো। এখানে কি হবে? এখানে হবে সামাজিক উন্নয়ন। উদ্দীপকের বর্ণিত সংস্থাটির ভূমিকা কিরূপ? নারীর ক্ষমতায়নের সহায়ক, জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি, সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি নাকি পরিবেশের ব্যাপক ক্ষতি? এখানে আমরা জানি নারীর ক্ষমতায়নে সহায়ক। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য কি? স্বপ্নাদা গ্রামের একটি প্রতিষ্ঠান থেকে অল্প সুদে ঋণ নিয়ে সেলাই মেশিন ক্রয় করে। সে তার সন্তানদের এখন ওই প্রতিষ্ঠানে পরিচালিত একটি বিদ্যালয়ে পড়াচ্ছে। এরা সরকারি কাঠামোর মধ্যে কাজ করে। এদের অর্থের উৎস সরকার ট্রাস্ট। এরা নগর ও গ্রামীণ উন্নয়নে কাজ করে। বুঝছেন? বলো। এরা সরকারি কাঠামোর মধ্যে কাজ করে না, এরা নিজের ইচ্ছা মতো কাজ করে। তার মানে এদের উৎস কি? ট্রাস্ট। তার মানে এখানে হবে 2-3। নিচের কোনটি সংস্থা বেসরকারি সংস্থা? বার্ড, BRDB নাকি ব্র্যাক নাকি RDA? আমরা জানি কি ব্র্যাক একটি কি বেসরকারি সংস্থা। নেক্সটে বলো, BRDB কখন প্রতিষ্ঠিত হয়? BRDB কখন প্রতিষ্ঠিত হয়? বলো। একজন বলছে 1975 সালে। না, এটা হচ্ছে 1980 সালে। কত সালে? 1980 সালে। কত সালে? 1980 সালে। 1975 সালে না বাবা, 1972 সালে ব্র্যাক হয়। আর 1980 সালে কি হয়? BRDB হয়। নেক্সট দেখো, বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ কোনটা? দেশের জনগণের উন্নয়ন, বেসরকারি সংস্থার উন্নয়ন নাকি অবকাঠামো উন্নয়ন নাকি কারিগরি শিক্ষা? কোনটা? বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ হচ্ছে দেশের জনগণের যে উন্নয়ন সেটা। আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয় অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে কার? বলো। উক্তিটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং এই প্রশ্নটাও এবার আসতে পারে। নেক্সট, নিচের কোনটি সামাজিক উন্নয়ন নির্দেশ করে? শিক্ষার হার বৃদ্ধি, সামাজিক অসমতার ব্যাপকতা, শিল্পের প্রসার নাকি রাজনৈতিক ক্ষমতার পালাবদল? আমরা জানি শিক্ষার হার বৃদ্ধি হচ্ছে সামাজিক উন্নয়নকে নির্দেশ করে। নিচের কোনটি সরকারি সংস্থা? সরকারি সংস্থা কোনটা? ব্র্যাক। ব্র্যাক কি? বেসরকারি সংস্থা। USAID এটা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক একটা সহায়তা কার্যক্রম। আশা হচ্ছে কি? একটা বেসরকারি সংস্থা। তার মানে এখানে কি? বাংলাদেশ এরিয়া রুরাল বাংলাদেশ কোনটায়? বার্ড কুমিল্লায় অবস্থিত। তো সকলকে ধন্যবাদ। সকলের পরীক্ষা ভালো হোক। সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। কিরে কাজ করে না কেন?